আজকাল ডট ইনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি অভিষেক সিংহ রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে আমার সাথে রয়েছে ভূতত্ত্ববিদ সুজীব কর। আবহাওয়ার যে রূপ বদল, সেই রূপ বদল নিয়েই আজ কথা বলবো। আপনাকে শুরুতেই আজকাল ডট ইনের পর্দায় স্বাগত। নমস্কার। এই যে আবহাওয়ার যে রূপ বদল হচ্ছে, এটা কি কারণে? কখনো গরম, কখনো শীত, উষ্ণতা, এই বিষয়টা নিয়ে তো মানে বাচ্চা যারা রয়েছে বয়স্ক তাদেরও একটা শরীর খারাপের প্রবণতা বাড়ছে। কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি বিষয়টা দেখুন, এটা টোটাল ঘটনাটাই হলো সারা পৃথিবীব্যাপী যে জলবায়ু পরিবর্তন ঘটছে তার একটা অংশ বিশেষ। জলবায়ু পরিবর্তনের এটাই পদ্ধতি যে আস্তে আস্তে জলভাগের তাপমাত্রার পরিমাণটা প্রথমে বৃদ্ধি পায়। ভারতের জলবায়ু কিন্তু নিয়ন্ত্রিত হয় জলভাগের দ্বারা, আর একটা হচ্ছে রাজস্থানের থর মরুভূমির দ্বারা। এখন এই দুটো নিয়ন্ত্রকের মধ্যে রাজস্থানের থর মরুভূমি আপনারা জানেন প্রায় অকেজো হয়ে গেছে, গত বছর ফ্লাড দেখেছি আমরা। আবার বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যে কারণের জন্য আলটিমেটলি সাগরের যে প্রকৃতি ভূমিভাগের সঙ্গে তার যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা নষ্ট হয়ে গেছে। বঙ্গোপসাগরের উপরে প্রতিনিয়ত নিম্নচাপ তৈরি হচ্ছে, যার ফলে উত্তর দিক থেকে আসা যে হাওয়া, সেই হাওয়ার শক্তি হারিয়ে গেছে, এবং যার ফলে আমরা যে শীতটা পাই, সেই শীতটা মূলত উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে আসা বায়ুর প্রভাবে। সেই বায়ু যদি নিষ্ক্রিয় হতে শুরু করে, তাহলে কিন্তু ন্যাচারালি আমরা আর কোনো এই ধরনের শীতল বায়ুকে পাচ্ছি না। উল্টে জলীয় বাষ্পপূর্ণ বায়ু মাঝে মধ্যে ঢুকে পড়ছে, এবং তার ফলে টোটাল আকাশে একটা মেঘাচ্ছন্নতার পরিমণ্ডল তৈরি হচ্ছে, এবং সেখান থেকেই কিন্তু মাঝে মধ্যে তাপমাত্রার বৃদ্ধি। এবং যখনই মেঘটা কেটে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ওভারনাইট আবার টেম্পারেচার ফল করছে, আবার শীতলতা ফিরে আসছে। এবং এই যে টিপিক্যাল ফ্ল্যাকচুয়েটিং টেম্পারেচার, এটা কিন্তু মানুষের পক্ষে নেওয়া খুবই কষ্টদায়ক। তার কারণ হচ্ছে আমরা সাধারণত একটা ধীর গতিতে পরিবর্তনশীল জলবায়ুর ওপরে নির্ভর করে আমরা জীবিকা নির্বাহ করতে পারি, জীবন ধারণ করতে পারি, এবং আমাদের কাছে যে সেটা স্বাভাবিক ঋতু পরিবর্তনের যে ছন্দ, সেই ছন্দটাই অ্যাকচুয়ালি কিন্তু হারিয়ে গেছে। আমরা দিনের বেলা গরম পাচ্ছি, রাত্রিবেলা গেলে প্রচন্ড ঠান্ডা পাচ্ছি। এই যে তারতম্যগুলো, এই তারতম্যগুলো নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের নেই, যার ফলে বৃদ্ধ এবং শিশুদের ক্ষেত্রে কিন্তু এই জলবায়ু সত্যিকারে অত্যন্ত ক্ষতিকারক। তার সঙ্গে আপনারা জানেন প্রচুর পরিমাণে ডাস্ট পার্টিকেল রয়েছে বায়ুতে ভাসমান অবস্থায়, ধোঁয়া, ধূলিকণা, জলীয় বাষ্পের পরিমাণ কম্পারেটিভলি বৃদ্ধি পাচ্ছে। সেই সমস্ত উপাদানগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, শ্বাসযন্ত্রের উপরে তাদের ইম্প্যাক্ট সবচেয়ে বেড়ে যাচ্ছে। এছাড়া এত বেশি পরিমাণে দূষকের উপস্থিতি ঘটেছে, যাতে শুধুমাত্র কিন্তু বায়ু দূষণ নয়, জল দূষণ, মৃত্তিকা দূষণ, এগুলো সমস্ত একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং যার ফলে আমরা যে পানীয় জল খাচ্ছি, সেটার মধ্যে দূষণ রয়েছে। যে জলবায়ুর মধ্যে আমরা হাঁটাচলা করছি, ঘুরে বেড়াচ্ছি, দূষিত জলীয় বায়ু পদার্থগুলোকে আমরা শ্বাসকার্যের দ্বারা আমাদের শরীরের মধ্যে নিচ্ছি। এছাড়া আরেকটা যেটা হচ্ছে, প্রচুর পরিমাণে মানে এই দূষিত পদার্থগুলো মিশে গিয়ে মৃত্তিকাকেও দূষিত করে দিচ্ছে, ফলে যে মাটির উপর দিয়ে আমরা হাঁটছি, সেটাও কিন্তু দূষিত পদার্থের দ্বারা পরিপূর্ণ। কলকাতার মতো শহর বা এই ধরনের যে শহরগুলো থাকে, এদের সাধারণত কি হয়, প্রতি মুহূর্তে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস চলছে। সেখান থেকে যে প্রচুর পরিমাণে ডাস্ট পার্টিকেল বেরিয়ে আসে, সেই ডাস্ট পার্টিকেলও কিন্তু বায়ুর মধ্যে ভেসে বেড়ায়, এবং সেগুলো নিশ্চিন্তে আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে দিয়ে কোথাও কি আমরাই দায়ী আমাদের এই দূষণের জন্য? অ্যাকচুয়ালি আমরা টোটালটাই দায়ী, কারণ ভারতের জলবায়ুকে শেষ করে দিয়েছি আমরা। এবং সেটাও 1983 সালে ভারতের কেন্দ্রীয় সরকারে যারা ছিলেন, তাদের একটা ভুল পদক্ষেপ, ইন্দিরা গান্ধী ক্যানেল খনন করা এবং তার সাথে রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে বৃক্ষরোপণ, যার ফলে আলটিমেটলি ভারতের যে হৃৎপিণ্ডটা থর মরুভূমি, সেটাই অকেজো হয়ে গেছে। যার ফলে ভারতের বিভিন্ন প্রান্তে যে বায়ুর চাপের যে বিন্যাসের প্রকৃতি, সেটাও পরিবর্তিত হয়ে গেছে, এবং যার ফলে আলটিমেটলি জলীয় বাষ্প সময় মতো প্রবেশ করছে না, আমরা মনসুনকে পাচ্ছি না, এবং টোটাল ক্লাইমেটিক কন্ডিশনটা একটা ইরেগুলারিটির মধ্যে ঢুকে গেছে, যেখান থেকে কিন্তু পরিত্রাণের সম্ভাবনা এই মুহূর্তে খুব একটা বেশি দেখা যায়। পরবর্তীকালে কি হতে পারে? মানে এই যে আবহাওয়া পরিবর্তন, পরবর্তীকালে কি আরো এফেক্ট করতে পারে? অ্যাকচুয়ালি তাই। তার কারণটা হচ্ছে এই আবহাওয়ার পরিবর্তন ধীরে ধীরে যেভাবে থাবা বসাচ্ছে, সমগ্র উত্তর ভারত কিন্তু তার দ্বারা বিপর্যস্ত হয়ে পড়বে। প্রচুর মানুষ বেকার হয়ে যাবেন। টোটাল উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ প্রান্তর এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চলে কিন্তু বর্ষার যথেষ্ট অভাব দেখা যাবে। জল সাফিসিয়েন্টলি থাকবে না, চাষাবাদ সাফিসিয়েন্টলি হবে না। ফলে এই অঞ্চলের প্রায় 30% মানুষ
সরাসরিভাবে কৃষিজীবী এবং পরোক্ষভাবে কৃষিজীবী হচ্ছেন প্রায় 15% মানুষ, অর্থাৎ 45% মানুষের জীবন জীবিকা সম্পূর্ণভাবে কিন্তু শেষ হওয়ার পথে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলে আগে প্রচন্ড খরাপ্রবণ অঞ্চল, শুষ্ক অঞ্চল, সেই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এবং আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন গত বছর আমরা কিন্তু দক্ষিণ ভারত থেকে শুরু করে পুরো নিচের পাটটা পর্যন্ত পুরোটাতে প্রবল বৃষ্টি পেয়েছি, whereas উত্তর ভারতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পেয়েছে। অর্থাৎ আলটিমেটলি একটা ভয়ঙ্কর ইকোনমিক ডিজাস্টারের দিকে সমগ্র ভারতবর্ষ এগিয়ে চলেছে। তার সঙ্গে স্বাস্থ্যগত ডিজাস্টার এবং এর প্রভাব স্বরূপ আলটিমেটলি যেটা হবে, মানুষের মানসিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। স্বাভাবিকভাবে আমরা ভূতত্ত্ববিদ সুজিত করের সাথে কথা বলছিলাম এবং তিনি যেমনটা জানালেন যে যেভাবে দূষণ বাড়ছে স্বাভাবিকভাবেই আবহাওয়ার রূপ বদল কিন্তু হতে থাকবে এবং পরবর্তীকালে কোথাও গিয়ে জলের সমস্যা এবং আস্তে আস্তে দূষণের পরিমাণও বাড়তে থাকবে। আজকাল ডট ইনের জন্য অভিষেক সিংহ।